প্রকল্প, প্রজেক্ট ওয়ার্ক। প্রকল্পের কাজ, পৃষ্ঠা 167। The word project comes from the Latin word projectum, projectum, from the Latin verb procreare, proicere. Quote, before an action, unquote, which in turn comes from pro, which denotes precedence, something that comes before something else in time, and iacere, iacere, to do. The word project thus actually originally meant before an action. When the English language initially adopted the word, it referred to a plan of something, not to be the act of actually this plan out. Something performed in accordance with a project become known as an object. In recent times, schools, educational institute and other independent activities involve some normal essay assignment. It requires students to undertake their own fact-finding and analysis either from library or internet research or from data gathered empirically, EMPIRICALLY. The written report that comes from the project is usually in the form of a dissertation, DISSERTATION, which will contain section on the project inception, analysis, findings and conclusion. প্রকল্প কি? প্রকল্প বা প্রজেক্ট বলতে ঠিক কি বোঝায় এ সম্বন্ধে খুব সহজ কথায় বলা যায়, প্রকল্প হলো গবেষণা কাজের বা রিসার্চ ওয়ার্কের একেবারে প্রথম ধাপ। বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে প্রকল্প পদ্ধতির প্রয়োগ সাম্প্রতিক কালের বিষয়, তবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণার বিষয়টি কিন্তু অনেক পুরনো। একেবারে সুদূর অতীতে প্রাচীন গ্রিসে 335 খ্রিস্টপূর্বাব্দে 158টি নগর রাষ্ট্রকে নিয়ে তুলনামূলক আলোচনার সময় অ্যারিস্টটল প্রথম রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার সূচনা করেন। তারপর থেকে সময় যত এগিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান ক্রমশ একটি গবেষণাধর্মী বিষয় হয়ে উঠেছে। আধুনিক সমাজে এই গবেষণার ক্ষেত্র বিস্তৃত হয়েছে আরো নিত্য নতুন পরিসরে। যে সমাজে আমরা বাস করছি, যে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত রয়েছি, রাষ্ট্রবিজ্ঞান তাকে নিয়েই গবেষণা করতে চায়। প্রকল্প নির্মাণ হলো গবেষণা কাজের একটি অঙ্গ। আধুনিক শিক্ষাবিদদের বক্তব্য হলো, আজকের দিনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যা শিখতে আসবে তার সঙ্গে জীবনের যোগ থাকা চাই। জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষাই হবে প্রকৃত শিক্ষা। জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত যেসব সমস্যা আমাদের চারপাশে রয়েছে, ছাত্রছাত্রীদের সে সম্পর্কে জানতে হবে, তারপরে তার সমাধানের রাস্তাও তাদের খুঁজে বের করতে হবে। শিক্ষাবিদ জন ডিউই বলেছেন, কোট, জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের মধ্যে দিয়েই শিক্ষার্থীর শিক্ষা সম্পূর্ণ হবে। শিক্ষার্থীরা নিজেরাই এই সমস্যার সমাধান করবে, আনকোট। প্রকল্পের মূল বিষয়টিকে এজন্যই ছোট ছোট সমস্যা নিয়ে ছাত্রছাত্রীদের কাজ করতে বলা হয়েছে। সেই কাজের মধ্যে দিয়ে সমস্যা সমাধানের রাস্তাও তারা খুঁজে বের করবে। ছাত্রছাত্রীরা প্রকল্প নিয়ে কাজ করার সময় সংশ্লিষ্ট বিষয়ে তাদের পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে গবেষণার প্রাথমিক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। এদিক থেকে দেখতে গেলে প্রকল্প নির্মাণ বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রকল্পের সংজ্ঞা: সুপরিকল্পিত ও নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কোনো বিশেষ উদ্দেশ্যে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে। কাজ ও প্রকল্পের মধ্যে পার্থক্য: পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কিছু করাকে কাজ বলে। অন্যদিকে সুনির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ও সঠিক পরিকল্পনার মাধ্যমে যে কাজ সম্পাদন করা হয় তাকে প্রকল্প বলে। প্রকল্পের উদ্দেশ্য: 1. হাতে কলমে কার্য সম্পাদনের মাধ্যমে ছাত্রছাত্রীর সৃজনশীল দিকটিকে উদ্ভাসিত করা। 2. উৎপাদনশীল কাজের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করা। 3. ছাত্রছাত্রীদের মধ্যে দলবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরিতে সাহায্য করা। 4. ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা বোধ গড়ে তোলা। 5. ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবের যোগসূত্র গড়ে তুলতে সহায়তা করা। পৃষ্ঠা 168। প্রকল্পের শ্রেণীবিভাগ। প্রকল্প দুই প্রকার: একক প্রকল্প ও দলগত প্রকল্প। একক প্রকল্প: কোনো ছাত্র বা ছাত্রী একা তার পছন্দমতো বিষয় গ্রহণ করলে তাকে একক প্রকল্প বলে। একক প্রকল্পে সে নিজের শিক্ষক শিক্ষিকার পরামর্শ মতো বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেটি উপস্থাপন করে। একক প্রকল্প গ্রহণের সময় নিম্নলিখিত বিষয়গুলির উপর দৃষ্টি রাখা প্রয়োজন। 1. প্রকল্পের বিষয়বস্তু সম্পর্কে ছাত্রছাত্রীর স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। প্রয়োজনে শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নেওয়া উচিত। 2.
প্রকল্পের বিষয়বস্তু এমন নির্ধারণ করতে হবে যাতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়। তথ্য সংগ্রহের ক্ষেত্রে সময় যেন কোনো মতেই 4 সপ্তাহের বেশি না লাগে এবং তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন লেখার জন্য যেন 15 দিনের বেশি সময় না লাগে। সময় নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 3. প্রকল্পের তথ্য ও সিদ্ধান্ত খাতায় লেখার আগে তার খসড়া নিয়ে শিক্ষক শিক্ষিকার মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 4. লেখা সম্পূর্ণ হলে প্রকল্পের খাতাটি অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে। দলগত প্রকল্প। দলগত প্রকল্পের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ছোট ছোট দলে ভাগ করতে হবে। এক একটি দলে 5 থেকে 6 জনের বেশি না থাকাই বাঞ্ছনীয়। প্রতিটি দলে একজনকে দলনেতা বা দলনেত্রী হিসেবে নির্বাচন করতে হবে। প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে দলের সদস্যরা নিজেদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। দলগত প্রকল্প গ্রহণের সময় নিম্নলিখিত বিষয়সমূহের উপর দৃষ্টি রাখা প্রয়োজন। 1. প্রকল্পে দলের সকলের জন্য যাতে কাজ নির্দিষ্ট থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রকল্প গ্রহণের সময় দায়িত্বের বন্টন করে দিতে হবে। 2. প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজে কোনো সদস্য ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারলে দলের অন্য সদস্যরা তাকে সাহায্য করবে। 3. দলের সদস্যরা তাদের সংগৃহীত তথ্যগুলি দলনেতার কাছে জমা দেবে এবং দলের মধ্যে ভালো লেখা ক্ষমতা যার আছে সে বিভিন্ন তথ্য সংকলন ও বিশ্লেষণ করে প্রকল্পের খসড়াটি প্রস্তুত করবে। 4. খসড়াটি প্রস্তুত হলে শিক্ষক শিক্ষিকাকে দিয়ে সেটি সংশোধন করিয়ে নিতে হবে। 5. খসড়াটি সংশোধিত হলে প্রত্যেক ছাত্রছাত্রী তার প্রকল্পের খাতায় সেটি পরিষ্কার হাতের লেখায় লিখে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবে। প্রকল্পের রূপায়ণ প্রসঙ্গে কিছু কথা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী ছাত্রছাত্রীদের অভ্যন্তরীণ মূল্যায়নের অঙ্গ হিসেবে নিম্নলিখিত প্রকল্পের মধ্যে থেকে যে কোনো একটি নির্বাচন করতে হবে। নিজ নিজ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক বা শিক্ষিকার তত্ত্বাবধানে নির্বাচিত প্রকল্পের সমীক্ষা করে প্রতিবেদন লিখতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রস্তাবিত প্রকল্পসমূহ দ্বাদশ শ্রেণীর জন্য: 1. গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীর সমীক্ষা (স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা)। 2. স্থানীয় স্তরের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ (স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা)। 3. নারী ক্ষমতায়নের বড় উদ্যোগ কন্যাশ্রী প্রকল্প (2023). 4. ভারতের বিদেশ নীতি, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশ সম্পর্কের বিশ্লেষণ। 5. ভারতে বিশ্বায়নের প্রভাব। প্রকল্পের বিষয়: গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের রাজনৈতিক সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত বিশ্বে এই সচেতনতার হার অনেক বেশি, আমাদের মতন উন্নয়নশীল দেশে তা অনেকটাই পিছিয়ে। এদিক থেকে দেখতে গেলে রাজনৈতিক সচেতনতার স্তর পর্যবেক্ষণ নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ বিষয়। অন্যদিকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার হল গণতন্ত্রের প্রধান স্তম্ভ। ভোটদানের অধিকার নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকারের ভিত্তি কি হওয়া উচিত এ নিয়ে যে বিতর্কের সূত্রপাত ঘটে তা থেকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার তত্ত্বের জন্ম হয়। নীতি হিসেবে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার একটি প্রগতিশীল গণতান্ত্রিক নীতি, কিন্তু এই নীতির সফল বাস্তবায়ন আজও সম্ভব হয়নি। সেক্ষেত্রে সমস্যাগুলি কোথায় তা এই প্রকল্পের সমীক্ষায় চিহ্নিত করার চেষ্টা করা হবে। সবশেষে রয়েছে শিক্ষার অধিকার ও তার বাস্তব রূপায়ণ এবং স্কুল ছুটের সমস্যা। আমাদের দেশে বহু ছেলে মেয়ে কি কারণে মাঝপথে পড়া ছেড়ে দেয়, কেন তারা স্কুল ছুট হয় সে বিষয়ে আলোকপাত করা হবে শেষ প্রকল্পটিতে। প্রকল্পটির একটি সামাজিক তাৎপর্য রয়েছে। পৃষ্ঠা 169। প্রকল্পের কাঠামো। প্রকল্প রচনার ক্ষেত্রে যে আদর্শ কাঠামোটি অনুসরণ করা যেতে পারে সেটি হল: শিরোনাম লেখার পৃষ্ঠা, বিষয়সূচি, 1.1 ভূমিকা, 1.2 প্রকল্পের বিষয়, 1.3 প্রকল্পের উদ্দেশ্য, 1.4 প্রকল্পের গুরুত্ব, 1.5 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা, 1.6 পদ্ধতি, 1.7 পরীক্ষামূলক তথ্য, 1.8 তথ্য সংগ্রহ, 1.9 বিশ্লেষণ, 1.10 সিদ্ধান্ত, 1.11 তথ্যসূত্র, 1.12 কৃতজ্ঞতা স্বীকার। চিত্র তালিকা, সারণী তালিকা। প্রতিবেদন লেখার নিয়মাবলী। প্রকল্প প্রতিবেদন লেখার ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলা উচিত সেগুলি হল: 1. A4 দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 21 সেন্টিমিটার মাপের সাদা কাগজে নিজের হাতে প্রতিবেদন লিখতে হবে। 2. প্রতি পাতার বাঁদিকে
এবং ওপরের দিকে 35 মিলিমিটার এবং ডান দিকে ও নিচের দিকে 20 মিলিমিটার ছাড় দিতে হবে, মার্জিন রাখতে হবে। 3. প্রতিবেদনের সামনের পাতায় যা লিখতে হবে। 4. ওপরের অংশে বড় হরফে প্রকল্পের শিরোনাম। 5. মাঝের অংশে বড় হরফে ছাত্রছাত্রীর সম্পূর্ণ নাম, শ্রেণী, বিভাগ ও ক্রমিক সংখ্যা। 6. নিচের অংশে বিদ্যালয়ের নাম এবং প্রতিবেদন উপস্থাপনের বর্ষ। প্রকল্প 1. গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীর সমীক্ষা। স্থানীয় অঞ্চল ভিত্তিক সমীক্ষা। 1.1 ভূমিকা। সাধারণভাবে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় অধিবাসীদের নিজেদের প্রশাসনকে বোঝায়। সেই কারণে স্থানীয় স্বায়ত্তশাসনকে স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট বলেও অভিহিত করা হয়। স্থানীয় প্রশাসন বা স্থানীয় সরকারের কাজকর্মের পরিধি অনেক ছোট, একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই তাদের কাজকর্ম সীমিত। ভারতে স্থানীয় প্রশাসনের ধারণা অতি প্রাচীন। প্রাচীন ভারতে এ ধরনের স্বায়ত্তশাসনের অস্তিত্ব ছিল। ব্রিটিশ সমাজবিজ্ঞানী ও ইতিহাসবিদ স্যার চার্লস মেটকাফ METCAFFE প্রাচীন ভারতের গ্রামগুলিকে ক্ষুদ্র প্রজাতন্ত্র বলে অভিহিত করেছেন। ব্রিটিশ শাসনকালে ভারতের এই স্বশাসিত প্রজাতন্ত্রগুলির অবলুপ্তি ঘটে। পরে 1919 খ্রিস্টাব্দে বঙ্গীয় গ্রামীণ স্বায়ত্তশাসন সংক্রান্ত আইন বা দ্য বেঙ্গল ভিলেজ সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট 1919 নামে নতুন একটি আইন প্রণয়ন করে গ্রাম স্তরে ইউনিয়ন বোর্ড, মহকুমা স্তরে লোকাল বোর্ড এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট বোর্ড গঠন করা হয়। পরবর্তীকালে 1935 খ্রিস্টাব্দে অষ্টম বঙ্গীয় আইন ও মহকুমা স্তরে লোকাল বোর্ড তুলে দিয়ে শুধু গ্রামীণ স্তরে ইউনিয়ন বোর্ড এবং জেলা স্তরে ডিস্ট্রিক্ট বোর্ড রাখা হয়। স্বাধীন ভারতে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কথা বলেছিলেন গান্ধীজি। তিনি চেয়েছিলেন গ্রাম স্বরাজ। স্বাধীনতার পরে 1957 খ্রিস্টাব্দে বলবন্ত রায় মেহতা কমিটি ভারতের ত্রিস্তর পঞ্চায়েতি রাজ চালু করার সুপারিশ করেন। পরে 1992 খ্রিস্টাব্দে 73তম এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সারা দেশে গ্রামীণ ও পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা বিধিবদ্ধভাবে চালু হয়। 1.2 প্রকল্পের বিষয়। প্রকল্পের বিষয় হল গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের সমীক্ষা বা স্থানীয় অঞ্চল ভিত্তিক। প্রকল্পের অধীনে গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি গ্রামে পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে সমীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। এই প্রকল্পের থেকে বোঝা যাবে যে স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান হিসেবে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় স্থানীয় জনগণের অংশ, যেমন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফলাফল, পঞ্চায়েতের সমস্যা ইত্যাদি। পৃষ্ঠা 170। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের সমীক্ষা ও পর্যবেক্ষণ প্রকল্পটির মূল উদ্দেশ্যগুলি হল: 1. গ্রাম পঞ্চায়েতের গঠন ও সদস্যদের ভূমিকা সম্পর্কে ধারণা। 2. পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের পর্যবেক্ষণ। 3. স্থানীয় জনগণের সঙ্গে পঞ্চায়েতের সম্পর্কের মূল্যায়ন। 4. পঞ্চায়েতের আয় ব্যয়ের হিসাব পর্যবেক্ষণ। 5. পঞ্চায়েতের সমস্যা ও সম্ভাব্য সমাধান। 6. স্থানীয় জনগণের চাহিদা পূরণে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা। 1.4 প্রকল্পের গুরুত্ব। গ্রামীণ স্বায়ত্তশাসনে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গ্রাম পঞ্চায়েতের ভূমিকা গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কতটা অপরিহার্য হয়ে উঠেছে তা এই প্রকল্পের মাধ্যমে দেখানো হয়েছে। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা পর্যবেক্ষণ করে যে চিত্র তুলে ধরা হয়েছে তা গ্রামীণ স্বায়ত্তশাসনকে জানতে ও বুঝতে সাহায্য করবে। 1.5 প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। 1. গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের সমীক্ষা ও পর্যবেক্ষণ প্রকল্পটি রূপায়ণের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাননীয় শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্মের বিষয়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা হাতে নেওয়া হয়। 2. পরিকল্পনায় ঠিক হয় গ্রাম পঞ্চায়েতের অধীন 20টি পরিবারের 20 জনের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে তারা কতটা উপকৃত হয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহের প্রচেষ্টা করা। 3. এছাড়া গ্রাম পঞ্চায়েত যেসব ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছে সে সম্পর্কেও তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 4. তথ্য সংগ্রহের কাজে সমস্যা দেখা দিলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নেওয়ার কথা ঠিক করা হয়। 5. তথ্য সংগ্রহের কাজে সুবিধার জন্য একটি প্রশ্নমালা তৈরি করার কথা ঠিক করা হয় এবং প্রশ্নমালা অনুসারে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। 6. তথ্য সংগ্রহের কাজ শেষ হলে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করার কথা ঠিক করা হয়। 7. প্রতিবেদন তৈরি করা হয়ে গেলে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর করিয়ে নির্দেশ অনুযায়ী তা মূল্যায়নের জন্য জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। 1.6 পদ্ধতি। এই প্রকল্পের কাজে গ্রাম পঞ্চায়েতের 20টি পরিবারের 20 জন সদস্যকে প্রথমেই বেছে নেওয়া হয়।
যেসব পরিবার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা পেয়েছে সেই সব পরিবারকেই এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিবার বাছাই পর্বের পরে একটি প্রশ্নমালা তৈরি করা হয়। এই প্রশ্নমালায় যেসব প্রশ্ন রাখা হয় সেগুলি হল: 1. আপনি কি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে জানেন? 2. আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল পেয়েছেন? 3. আপনি কি 100 দিনের কাজ পেয়েছেন? 4. আপনি কি গ্রাম সভা এবং গ্রাম সংসদের মিটিংয়ে উপস্থিত থাকেন? 5. প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি কি পঞ্চায়েত থেকে কোনো সুবিধা পেয়েছেন? 6. পঞ্চায়েত থেকে আপনি কি কখনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? 7. আপনি কি সময় মতো পঞ্চায়েতকে ট্যাক্স দেন? 1.7 পরীক্ষামূলক তথ্য। যে বিষয়গুলির ওপরে পর্যালোচনা করে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি হল: 1. পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ধারণা, পৃষ্ঠা 171। 2. প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে উপকৃত হওয়া। 3. 100 দিনের কাজে গ্রাম সংসদের মিটিংয়ে অংশগ্রহণের সুযোগ। 4. গ্রাম সভা এবং গ্রাম সংসদের মিটিংয়ে অংশগ্রহণ। 5. প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সহযোগিতা। 6. পঞ্চায়েত থেকে সমস্যার সম্মুখীন হওয়া। 7. সময় মতো পঞ্চায়েতকে ট্যাক্স প্রদান। 1.8 তথ্য সংগ্রহ। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মতো তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। প্রয়োজনীয় সংগৃহীত তথ্যগুলি সারণী চিত্রের মাধ্যমে দেখানো হল। সারণী 1 ক পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সম্পর্কে ধারণা। মোট উত্তরদাতা 20 জন। পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ধারণা আছে 19 জন, 95%। ধারণা নেই 1 জন, 5%। মোট 20, 100%। সারণী 1 খ প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত হওয়া বা না হওয়া। মোট উত্তরদাতা 20 জন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন 13 জন, 65%। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাননি 7 জন, 35%। মোট 20, 100%। সারণী 1 গ 100 দিনের কাজ। মোট উত্তরদাতা 20 জন। 100 দিনের কাজ পেয়েছেন 14 জন, 70%। 100 দিনের কাজ পাননি 6 জন, 30%। মোট সদস্য 20 জন, 100%। সারণী 1 এর ঘ গ্রাম সভা এবং গ্রাম সংসদের মিটিংয়ে অংশগ্রহণ। মোট উত্তরদাতা 20 জন। গ্রাম সভা এবং গ্রাম সংসদের মিটিংয়ে অংশ নেন 10 জন, 50%। গ্রাম সভায় অংশ নেন কিন্তু গ্রাম সংসদে থাকেন না 5 জন, 25%। গ্রাম সভা বা গ্রাম সংসদে কোনোটিতে অংশ নেন না 20 জন, 25%। মোট সদস্য 20 জন, 100%। সারণী 1 এর উয়া প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সাহায্য। মোট উত্তরদাতা 20 জন। প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সাহায্য পেয়েছেন 18 জন, 90%। প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সাহায্য পাননি 2 জন, 10%। মোট সদস্য 20 জন, 100%। পৃষ্ঠা 172। সারণী 1 এর চ পঞ্চায়েত থেকে সমস্যার সম্মুখীন হওয়া। মোট উত্তরদাতা 20 জন। পঞ্চায়েত থেকে কোনো সমস্যার সম্মুখীন হননি 15 জন, 75%। কিছু ক্ষেত্রে পঞ্চায়েত থেকে সমস্যার সম্মুখীন হয়েছেন 5 জন, 25%। মোট সদস্য 20, 100%। সারণী 1 এর ছ সময় মতো পঞ্চায়েতকে ট্যাক্স প্রদান। মোট উত্তরদাতা 20 জন। নিয়মিত ট্যাক্স দেন 12 জন, 60%। নিয়মিত ট্যাক্স দেন না 5 জন, 25%। বলতে পারছেন না 3 জন, 15%। মোট সদস্য 20, 100%। 1.9 বিশ্লেষণ। পঞ্চায়েতের কাজকর্মের সমীক্ষা ও পর্যবেক্ষণ প্রকল্পের প্রথম সারণী চিত্রে 1 এর ক পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ধারণা দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 19 জন পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে ধারণা আছে, 1 জন বলেছেন তার কোনো ধারণা নেই। দ্বিতীয় সারণী চিত্রে 1 এর খ প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত হওয়ার বিষয়টি দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 13 জন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন এবং 7 জন এই যোজনা থেকে বঞ্চিত থেকে গেছেন, তারা কোনো ঘর পাননি। তৃতীয় সারণী চিত্রে 1 এর গ 100 দিনের কাজ দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 14 জন 100 দিনের কাজ পেয়েছেন এবং 6 জন 100 দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে। চতুর্থ সারণী চিত্রে 1 এর ঘ গ্রাম সভা এবং গ্রাম সংসদের মিটিংয়ে অংশ নেওয়ার বিষয়টি দেখানো হয়েছে। মোট 20 জন উত্তরদাতার মধ্যে 10 জন গ্রাম সভা এবং গ্রাম সংসদের মিটিংয়ে অংশ নিয়েছেন, 5 জন গ্রাম সভায় অংশ নিয়েছেন কিন্তু গ্রাম সংসদে অংশ নেননি, বাকি 5 জন কোনোটাতেই অংশ নেননি। পঞ্চম সারণী চিত্রে 1 এর উয়া প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সাহায্য পাওয়ার বিষয়টিকে দেখানো হয়েছে। মোট 20 জনের মধ্যে 18 জন প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সাহায্য পেয়েছেন,
2 জন বলেছেন তারা প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের কোনো সাহায্য পাননি। ষষ্ঠ সারণী চিত্রে 1 পঞ্চায়েত থেকে কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা সে বিষয়টি দেখানো হয়েছে। এখানে 20 জনের মধ্যে 15 জন জানিয়েছেন তারা পঞ্চায়েতের থেকে কোনো ব্যাপারে সমস্যার সম্মুখীন হয়নি। অন্যদিকে বাকি 5 জন বলেছেন তারা কিছু ব্যাপারে পঞ্চায়েতের কাজে সমস্যায় পড়েছেন। সপ্তম সারণী চিত্রে 1 সময় মতো পঞ্চায়েতকে ট্যাক্স দেওয়ার বিষয়টি দেখানো হয়েছে। এখানে 20 জন উত্তরদাতার মধ্যে 12 জন বলেছেন যে তারা নিয়মিত পঞ্চায়েতের ট্যাক্স দিয়ে থাকেন। 5 জন জানিয়েছেন তারা নিয়মিত ট্যাক্স দিতে পারেন না। অন্যদিকে 3 জন এ বিষয়ে কিছু বলতে চাননি। 1.10 সিদ্ধান্ত। উল্লিখিত সারণী চিত্রগুলি পর্যালোচনা করে শেষে একথা বলা যায় যে গ্রাম পঞ্চায়েতের অধীনে ব্র্যাকেটে যে কোনো পঞ্চায়েতের নাম ব্র্যাকেট ক্লোজ সংশ্লিষ্ট গ্রামের বেশিরভাগ পরিবার পঞ্চায়েতের কাজকর্মের প্রতি ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন। বেশিরভাগ পরিবার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অধিকাংশ পরিবার উপকৃত হয়েছেন। 100 দিনের কাজ পেয়েছেন বেশিরভাগ পরিবার। গ্রাম সভা ও গ্রাম সংসদের মিটিংয়ে নিয়মিত অংশ নিয়েছেন অনেকেই। প্রাকৃতিক দুর্যোগে পঞ্চায়েতের সাহায্যও পেয়েছেন বেশিরভাগ মানুষ। পঞ্চায়েতের কাজকর্মে সমস্যায় পড়েছেন এমন মানুষের সংখ্যা খুবই কম। পঞ্চায়েতকে নিয়মিত ট্যাক্স দিয়ে থাকেন অনেকে। কাজেই এই সারণী চিত্রগুলিতে দেখানো সমীক্ষার ফলাফল থেকে এটা বলা যায় গ্রামীণ স্বায়ত্তশাসনের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের অংশগ্রহণ সন্তোষজনক। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের এটা একটা সাফল্য বলা যেতে পারে। পৃষ্ঠা 173। 1.11 তথ্যসূত্র। 1 নির্বাচিত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রাপ্ত উত্তরসমূহ এবং পর্যবেক্ষণ। 1.12 কৃতজ্ঞতা স্বীকার। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয়া শিক্ষিকা শ্রী বা শ্রীমতী ড্যাশ এর প্রতি। তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে আমার পক্ষে প্রতিবেদন লেখা সম্ভবপর হতো না। সেই জন্য নির্বাচিত 20টি পরিবারের 20 জন সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কৃতজ্ঞতা জানাই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সহ অন্যান্য সকল শিক্ষক বা শিক্ষিকাদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সাহায্য করেছেন। আমার সহপাঠীরা যারা প্রকল্পের কাজে কোনো না কোনোভাবে আমাকে সাহায্য করেছে তাদেরও ধন্যবাদ জানাই। শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, বাঁদিকে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর।